ভয়টা হচ্ছে এই ইয়ার করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। যারা বলে হাত ভাঙিয়ে দিবে, জিহ্বা কেটে দিবে, তাদের জন্য পিয়ারটা তো সুবিধার না। বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামাত ইসলাম অন্যতম। কোনটি বড় নয় সেটা আমি জানি না, কিন্তু এই কথা নিশ্চিত জামাত ইজ ওয়ান অফ দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। মানুষ এই কথা বলে যে দুটি দলেই এই পিঠ ওই পিঠ। আমি কি কার পিঠ এটা বলছি? মানুষের ভিতরে এক ধরনের ব্যতিক্রম ধর্মী সচেতনতা এবং সেন্টিমেন্ট তৈরি আছে বাংলাদেশে। এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। জামাত ইসলামের ইতিহাস আমি মনে করি এটা একটা উত্তম সময়, যেখানে আমাদের ফসল কাটার জন্য মাঠ তৈরি আছে। মানুষ এই কথা বলে যে আমরা দুটো বড় দলকে দেখেছি যারা শাসন ক্ষমতায় ছিল, আমরা একবার জামাত ইসলামকে দেখব। এটা বলে না? বলে না? মানুষ এই কথা বলে যে দুটি দলেই এই পিঠ ওই পিঠ। আমি কি কার পিঠ এটা বলছি? কে কোন পিঠ এটা কি বলছি আমি? সুতরাং মানুষের ভিতরে এক ধরনের ব্যতিক্রম ধর্মী সচেতনতা এবং সেন্টিমেন্ট তৈরি আছে বাংলাদেশে। এদেশের অধিকাংশ মানুষ একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চায়, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায়, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চায়। এবং মানুষের আরেকটি পরিবর্তন হচ্ছে, একসময় যারা মনে করতে যে জামাত ইসলামী কখনোই এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, তাদের মাঝে এক ধরনের পরিবর্তন হয়েছে। তারা এখন বলে যে জামাত ক্ষমতা আসার সম্ভাবনা আছে। এবং আমাদেরকে গ্রহণ করতে যারা চেতনা উপর লেভেলে, আলহামদুলিল্লাহ তারা এখন সেই রিজার্ভেশন থেকে অনেক দূর উঠতে উঠতে সক্ষম হয়েছে। বাংলাদেশের প্রধান দুটি দলের ভিতরে জামাত ইসলাম অন্যতম। কোনটি বড় নয় সেটা আমি জানি না, কিন্তু এই কথা নিশ্চিত জামাত ইজ ওয়ান অফ দি টু বিগ পলিটিক্যাল পার্টিজ ইন বাংলাদেশ। এই জন্য আজকে সকল প্রোগ্রামে দেশি এবং বিদেশি সব জায়গায় দুটি দলের চেয়ার পাশাপাশি থাকে। আমাদের সাথে মিটিং করলে দেশিরা যেমন বিদেশিরা এসে বিএনপির সাথে মিটিং করে, বিএনপির নেত্রীকে দেখতে গেলে জামাতের নেতাকেও দেখতে যায়। তো জামাত এখন একটি অন্যতম দেশীয় রাষ্ট্রীয় রাজনীতির একটি অন্যতম প্রধান উপাদান। এই স্বীকৃতি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশে আছে। এটা কি আপনারা অনুভব করেন? সুতরাং এই প্রেক্ষিতে জামাতের লোকদের দায়িত্ব অনেক বড়। সেটা যে পরিবর্তনটা, এই যে পজিটিভ ইমেজ, এই ইমেজটাকে পুঁজি করে আমরা প্রত্যেকটি সংসদীয় আসনে এটাকে জমায়েত করে সেখানে মেজরিটি মানুষের হৃদয় জয় করে নির্বাচনে বিজয় অর্জন করার জন্য চেষ্টা করতে। আজকে যে বাংলাদেশ, এটার উত্তরণের জন্য সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে জুলাই বিপ্লবের যে চেতনা, আকাঙ্ক্ষা এবং যে সুযোগ, সেটিকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর দায়িত্ব রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক সংগঠনের। জুলাই বিপ্লবের মূল কথা ছিল পরিবর্তন, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার, জুলাই বিপ্লবের মূল কথা ছিল গণতন্ত্র,
জুলাই বিপ্লবের মূল কথা ছিল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বিগত 54 বছরের নির্বাচনের যে ইতিহাস আমাদের, এটাই কথাই প্রমাণিত হয়েছে যে ট্রেডিশনাল পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি বাংলাদেশে। ভোট ডাকাতি, কেন্দ্র দখল, সন্ত্রাস, দিল্লির ভোট রাতে, অন্য দলকে কেন্দ্রের কাছে আসতে না দেওয়া, ল্যাং মারা, এই সব কিছুর সমষ্টি হচ্ছে ট্রেডিশনাল নির্বাচন। সেই প্রেক্ষিতে এখন বাংলাদেশ জামাত ইসলাম এবং আরো অনেকগুলো দল, একটি দল ছাড়া আমরা প্রায় সকলেই একমত যে নতুন পদ্ধতির যে নির্বাচন, সেই নির্বাচন জনগণের আকাঙ্ক্ষা এবং ভোটের অধিকার ফেরত দিতে নিশ্চিততা দান করতে পারে। সেটার নাম হচ্ছে পিআর, প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন। এর সহজ কথা হচ্ছে সকল মানুষ ভোট দিবে দলের মার্কার এগেনিস্টে। যে দল যে পরিমাণ ভোট পাবে জাতীয়ভাবে, সেই হারেই তারা পার্লামেন্টে আসন পাবে। আগে 51 আর 49-এর ভিতরে 51 বিজয়ী, 49 জিরো, কিন্তু এখন প্রত্যেকটা ভোট কাউন্ট হবে এবং এটার মূল্য থাকবে। অনেকে বলছেন এটা বুঝেন না, এটা না বুঝার কোনো কারণ নাই, সাধারণ মানুষরা বুঝে। এখন আমি বলি, দেখেন বুঝেন কিনা। সকল মানুষে একই নিয়মে, ভোট কেন্দ্র এক, প্রিসাইডিং অফিসার এক, পোলিং অফিসার এক, ইলেকশন কমিশন এক। এখন যেভাবে ভোট দেওয়া হচ্ছে ব্যক্তিদের, তার পরিবর্তে ব্যালট হবে মার্কার দলের এবং মানুষ সেখানে ভোট দিবে। এটা কি কঠিন নতুন কিছু? তো এটা না বুঝার কি আছে? তাহলে ওনারা বুঝেন, না বুঝার কথা বলেন। মতলব আছে, থাকতে পারে, এখানেও তো মতলব আছে। এখানে মতলব আছেন না? আছে। 2 নম্বর, আপনারা প্রশ্ন করেন ভোট দেব 14 গ্রাম, এমপি হবে 20 গ্রাম। এইটা না বুঝার কারণে বলে। পিআরের 10টা টাইপ আছে সারা দুনিয়ায়। ডিস্ট্রিক্ট ওয়াইজ পিআরেরও সিস্টেম আছে। আমি বেশি ব্যাখ্যা তো দিতে পারবো না, বলছি সবাই। সুতরাং ওগুলো বুঝলে পিআর ইজ দ্য বেস্ট পলিসি, এবং এর মাধ্যমে সন্ত্রাস রোধ হবে, কেন্দ্র দখল রোধ হবে, সহি ইলেকশন হবে, মানুষের প্রত্যেকের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকটি ভোটে একটি মূল্য থাকবে। সুতরাং পিআর পদ্ধতির ভিত্তিতেই এই নির্বাচন হতে হবে, এটা আমরা পরিষ্কার বলছি। কোন দল যদি মনে করেন উনি খুবই জনপ্রিয়, তো পিআর এলে বেশি জনপ্রিয় হলে বেশি সিট পাবেন। ভয়টা কোথায়? ভয়টা হচ্ছে এই পিআর করলে তো কেন্দ্র দখল হওয়ার সম্ভাবনা কম, মাস্তানির সম্ভাবনা কম। তো যাদের নিয়তে ওইরকম কিছু আছে, তারা তো এটাকে গ্রহণ করতে চাইবেন না। যারা বলে হাত ভাঙিয়ে দিবে, জিব্বা কেটে দিবে, তাদের জন্য পিআরটা তো সুবিধার না। যাই হোক, এই বিষয়ে কথা আমার এতটুকুই যে পিআর পদ্ধতির মাধ্যমেই জন আকাঙ্ক্ষা পূরণের একটি সঠিক সুস্থ নির্বাচন হওয়ার গ্যারান্টি পাওয়া যাবে এই বাংলাদেশে। 2 নম্বর হচ্ছে এই সরকারের কতগুলো কমিটমেন্ট ছিল। এই জাতিরও সে আকাঙ্ক্ষা ছিল যে আমরা জুলাই যে পরিবর্তন এনেছি, তার রেজাল্টটা কি? তার রেজাল্ট হচ্ছে আমরা পিছনকে আর রিপিট করব না। আমরা আওয়ামী লীগের সময়কার নির্বাচনের দিকে যাব না। আমরা ফেসিবাদকে আর সহ্য করব না, তৈরি হইতে দেব না। সেই জন্যই সংস্কারের প্রয়োজন। সংস্কার যদি না হয়, তাহলে তো যেই লাউ সেই কদু। একটি দল বলছেন যে তারা নির্বাচনের পরে সংস্কার চান। তো নির্বাচনের পরে যদি সংস্কার চান, তাহলে নির্বাচনটা কিসের ভিত্তিতে হবে? আমরা পরিষ্কার বলতে চাই, সংস্কারবিহীন নির্বাচন
বাংলাদেশকে সেই হাসিনা আওয়ামী জাহিলিয়াতের দিকে প্রত্যাবর্তন করাইতে পারে। এদেশের মানুষ সংস্কার নিশ্চিত করবে, আইনগত ভিত্তি দেবে এবং এই সংস্কারের আইনগত ভিত্তির মাধ্যমে আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ। আমি প্রায় বলি ইমানের 3 অংশ। একটা হচ্ছে মুখে স্বীকৃতি, মনে মনে বিশ্বাস, আর কার্যে পরিণতি। এই হচ্ছে পূর্ণাঙ্গ ইমান। সংস্কারেরও 3 ধাপ। এক হচ্ছে ঐক্যমত্য পোষণ করা, 2 হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, 3 নম্বর যেটাকে বাস্তবায়ন করা। তো এখন একটা হয়েছে, আমরা ঐক্যমত্য হয়েছি, আর 2টা হয় নাই, তাহলে সংস্কার হয়েছে? সুতরাং সংস্কার করেই আগামী নির্বাচন। যারা এটা চান না তারা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ইনশাআল্লাহ এদেশের মানুষ সংস্কার আনতে বাধ্য করা হবে এবং তার ভিত্তিতেই একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, উৎসবমুখর নির্বাচন হবে বাংলাদেশে।